আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসল। মেঘ একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে আবারও জিজ্ঞেস করল, সত্যিই কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ অনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়েটা অনেকদিন আগেই ঠিক ছিল। মেঘ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। এতদিন জান্নাত আপুকে নিয়ে কত সন্দেহ, কত ভুল ধারণা, হাজার চেষ্টা করে মাসের পর মাস নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাই আর জান্নাত আপুকে নিয়ে কত বাজে চিন্তা করেছে সে, এমনকি তাদের বিয়ে পর্যন্ত কল্পনা করে নিয়েছিল। অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন। জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও আবার অন্য কারোর সঙ্গে। এই সত্যিটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল পুরনো সেই মুহূর্তটা, যেদিন সে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে ভালোবাস? কথাটা শেষ হওয়ার আগেই পাওয়া সেই থাপ্পড়টা মনে পড়তেই মেঘ কেঁপে উঠল। মনে মনে ভাবছে সে, যখন আপনাদের মধ্যে কিছুই ছিল না, তাহলে এতদিন এটা পরিষ্কার করে বললেন না কেন? অবশ্য বলবেনই বা কেন? আপনি কি আমার অনুভূতি বোঝেন? সেদিন থাপ্পড় না দিয়ে এটুকুও তো বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আপনাকে জান্নাত আপুর কথা বলেছিলেন, তখনও তো বলতে পারতেন, তাহলে আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও আপনি একটুও বললেন না। 4টা মাস শুধু শুধু নষ্ট হলো আমার। না মেডিকেলে চান্স পেলাম, না আপনাকে পেলাম। আবিরের দিকে একবার তাকিয়ে মন খারাপ করে মেঘ বলল, আপুর বিয়ে ঠিক, এই কথাটা আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পেতিস না। এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন গ্রহে থাকিস। বললে যে কি হতো আল্লাহই ভালো জানেন। হঠাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হলো? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তো স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবেই। স্পেশাল গেস্টের কথা বলেছিস তাই বেঁচে গেলি। সহসা সে মেঘের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সরহাস্যে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভ্রু কুচকে জিজ্ঞেস করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছেন, তোদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমি জোর করে বসালাম। লিমন বলল তোরা আসছিস, তাই আমি চলে এলাম। চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, না রে, ওরা ছবি তুলছে, একটু সময় দে, পরে যাব। মেঘের মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? একবার স্টেজের দিকে তাকাচ্ছে, আবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে জোরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথায় স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকাল। আবির আর মেঘকে দেখে হাসি মুখে ডাকল, মেঘ এদিকে আসো। ভারী লেহেঙ্গায় হাঁটতে কষ্ট হচ্ছিল বলে মেঘকেই ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে এবার স্টেজ থেকে দুজনেই ডাক দিল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? তারপর মেঘকে দেখে বলল, এই মেঘ আসো। অবশেষে আবির, মেঘ আর রাকিব তিনজনেই স্টেজে উঠল। মেঘ কাছে যেতেই জান্নাত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনও ঘোরের মধ্যেই হাসতে চেষ্টা করছে, কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে এতদিন জান্নাত আপুকে অবহেলা করেছে, এই ভেবেই তার মনটা আরও খারাপ হয়ে গেল। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনিই আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গেই আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 বার কল দিয়েছি, তোর তো আমার সঙ্গে আসার কথা ছিল। আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, আবেগ পরে দেখিও, আগে আমার স্পেশাল গেস্টের সঙ্গে পরিচয় করাই। মেঘের দিকে তাকিয়ে হেসে বলল, ম্যাম এই হলো আমার একমাত্র বোন, জান্নাতুল ফিরদৌস জান্নাত। আপনি ওকে ভালোভাবেই চেনেন, আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন শেষই হচ্ছে না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিনে কেউ একবারও বলেনি। আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, কেমন আছেন মিস মাহদিবা খান? নিজের পুরো নাম শুনে অবাক অয়নে তাকালো আসিফের দিকে। মনে মনে ভাবছে, আমার নাম উনি জানলেন কিভাবে?
কিছুক্ষণ পর মেঘ ধীরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বলেই আজ আমি বিয়ে করতে পারছি। আপনি চান্স না পেলে আমার বিয়েই হতো না, তাই ধন্যবাদ জানাচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দেব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হঠাৎ করে জান্নাতাপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সঙ্গে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকটার মেঘের পুরো নাম জানা, আর আবির ভাইয়ের প্রতি সবার এমন আচরণ, সবকিছুই অদ্ভুত লাগছে তার কাছে। মেঘ মনে মনে ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? ঠিক তখনই আশরাফুল ইসলাম আসিফ অকস্মাৎ আবিরের পেটে হালকা একটা গুতা দিয়ে বললেন, কিরে, বিয়ে কবে করছিস? হঠাৎ এমন প্রশ্নে আবির ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল। একটু থেমে ভাব নিয়ে উত্তর দিল, তোমার জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না। আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর, না হয় আজই কর। আবির মুখ গোমড়া করে ধীরে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম, তুমি তো সব জানোই। আসিফ হেসে প্রশ্ন করল, তাহলে আমার দোষ কেন দিস? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করছিস, আমার কি হবে? তোর উপর দোষ দিয়েও যদি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির একবার মেঘের দিকে তাকালো। মেঘ নির্বুধের মতো তাকিয়ে আছে। চারপাশের সবকিছু অস্বাভাবিক লাগছে, তবুও সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ঠিক তখন রাকিব বলল, রাকিব কইরে, ফোন বন্ধ কেন? তোরা দুই ভাই যা হইছস। আবির ভ্রু কুচকে উত্তর দিল, মিটিংয়ে আছে, শেষ করে আসবে বলেছে। জান্নাত হাসি মুখে বলে উঠল, আবির ভাইয়া চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোড়াজুড়ি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে নিজেরা পাশে বসল। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এই ভাবনাতেই অষ্টাদশীর শরীরে অদ্ভুত এক শিহরণ জাগল। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিল সে। রাকিব গিয়ে বন্ধুদের ডেকে আনল। হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, ক্লিক, কয়েকটা মুহূর্ত থেমে থাকল সময়। ছবি তোলা শেষ হলে আবির মেঘকে নিয়ে নিচে এসে বসল। স্টেজে নবদম্পতি কাপল পিক আর ভিডিওতে ব্যস্ত। আবির মেঘের হাতে একটা জুস দিয়ে পাশে বসল। এক চুমুক খেয়ে মেঘ আর চেপে রাখতে পারল না, এক নিঃশ্বাসে প্রশ্নগুলো ছুড়ে দিল। জান্নাত আপু যে রাকিবের বোন, এটা এতদিন বলেননি কেন? আপুর বিয়ে ঠিক, এটাও কেন বলেননি? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? চারপাশে কেউ নেই। মেঘের ভেতরে জমে থাকা প্রশ্নগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে সবাই ধরে নিত আমার সঙ্গে ওর কিছু আছে। এমনিতেই অনেকের মাথায় সন্দেহ ছিল। শেষ পর্যন্ত আম্মুও বিয়ের কথা বলেই ফেলল। আর যদি তোকে পড়ানোর মাঝপথে জানাতাম জান্নাতের বিয়ে ঠিক, তুই 2 মিনিটেই বাসার সবাইকে জানিয়ে দিতিস। আমি চাইনি জান্নাতের ব্যাপার বাসায় যাক। আর ওর হাজবেন্ড আমার বন্ধু না, কিন্তু কাছের মানুষ। মেঘ থামেনি। আমার চান্স পাওয়ার সঙ্গে আপুর বিয়ের সম্পর্ক কি? আবির শান্ত কণ্ঠে বলল, ঢাকায় টিউটার পাওয়া সমস্যা না, কিন্তু বেশিরভাগই শুধু টাকার জন্য পড়ায়। এই কয়েকটা মাস একজন স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন কাউকে দরকার ছিল যে তোকে নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন, আমার কাছের মানুষ। ও যতটা শ্রম দিয়েছে বাইরের কেউ দিত না। কিন্তু ওর বিয়ের কথা শুরু হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে গেলে তোর পড়াশোনায় ওর ফোকাস কমে যেত। নতুন টিউটার আনলে তোর মানাতে সময় লাগত। তাই বাধ্য হয়েই বিয়েটা পেছিয়েছিলাম। মেঘ বিস্ময়ে তাকিয়ে আছে। তার চান্স পাওয়ার জন্য আবির ভাই একজনের বিয়েই পিছিয়ে দিয়েছিলেন। মনে হচ্ছে বুকের ভেতর প্রজাপতি উঠছে, একসঙ্গে আনন্দ, অনুতাপ আর ভালোবাসার ঢেউ। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটার অপ্রকাশিত সতর্কতাই এত তীব্র, তার প্রকাশিত ভালোবাসা না জানি কতটা গভীর। ঠিক তখনই খয়েরি রঙের শাড়ি পরা এক মেয়ে এগিয়ে এলো। শাড়িতে মেয়েটাকে অপূর্ব লাগছে। হাই কিউটি। মেঘ চমকে উঠল। বারবার কিউটি ডাকায় কপাল কুঁচকে গেল তার। মেয়েটা হাসি মুখে বলল, জানো, মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। কেন? মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করল। কারণ এতটা ভাগ্যবতী মানুষ খুব কমই হয়। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ বুঝতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, থাক, আর মানে বুঝতে হবে না। মেয়েটা ছিল রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড।
এরপর একে একে মানুষ আসছে যাচ্ছে, কেউ ভাবি বলে ডাকছে, কেউ চোখ ভিজিয়ে জড়িয়ে ধরছে। এক মহিলা মেঘকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মেঘ পাথরের মতো দাঁড়িয়ে রইল। কে এই মানুষগুলো? কেন সবাই তাকে এত চেনে? সব প্রশ্ন জমে থাকলো বুকের ভেতর। শেষ পর্যন্ত আইসক্রিম হাতে বসে মেঘ ধীরে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন, উনি কে, আমাদের সাথে কি সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, আজ তোকে সব বলবো, কিন্তু তার আগে একটু ধৈর্য ধর প্লিজ। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার চোখ আটকে আছে আবিরের মুখে, কারণ আজ সে জানে সব প্রশ্নের উত্তর খুব কাছেই। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করল। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারল না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের মুখের দিকে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে চোখ মুখের সেই আগের উজ্জ্বলতা আজ নেই। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল ছিল, এই আবির যেন একেবারেই অন্য কেউ। চোখে মুখে গভীর চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ আবির ভারী শোণিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল মা, আর সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকে গেল। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাইছে একটুও বুঝতে পারছে না সে। আবির দূরের দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকাল, কণ্ঠ ভরাট। যে মানুষটাকে আজকে দেখেছিস, তিনি আর কেউ নন, তোর, আমাদের সবার একমাত্র ফুপ্পি। এই কথাটা শোনা মাত্রই যেন মেঘের রক্ত সঞ্চালন থেমে গেল। চিৎকার করে উঠল সে, কি? মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অবিশ্বাসে মুখ শক্ত হয়ে আছে। এই কথা বিশ্বাসযোগ্য না, একদমই না। জন্মের পর থেকে সে জেনে এসেছে তাদের বাবা, চাচা, এই তিনজনই পরিবার। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি। আবির গম্ভীর স্বরে বলল, আমি জানি এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হয়। মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ, একটাও শব্দ বের হচ্ছে না। কাঁপা কণ্ঠে সে বলল, আপনি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যি করে বলুন, উনি কে? আবির কপাল কুঁচকে ভারী স্বরে উত্তর দিল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয়ে আমি মজা করব কেন? ওনার নাম মাহমুদা খান আমিনা। নামটা শুনে কি মনে হচ্ছে? মেঘ ঢোক গিলে বলল, আপন ফুপ্পি? আবিরের কণ্ঠ আরও ভারী হয়ে এলো। হ্যাঁ, আলী আহম্মদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন, আর ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে, মাথার ভেতর ঝাঁ ঝাঁ শব্দ। সব মিলিয়ে শুধু একটা প্রশ্ন, কেন? এত বছরে ওনাকে কোনোদিন বাসায় যেতে দেখিনি কেন? মেঘ প্রশ্ন করল। আবির ধীরে বলল, দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগেই উনি খানবাড়ি ছেড়েছেন। 27 বছর ধরে ওই বাড়িতে পা রাখেননি। কেন? মেঘের কণ্ঠ কাঁপছে। আবির গল্প বলতে শুরু করল, ধীরে, খুব ধীরে। ফুপ্পির প্রেম, পরিবারের ইজ্জত, মারধর, 3 মাস দরজা বন্ধ করে রাখা, খাবার বন্ধ, অসুস্থতা, পালিয়ে যাওয়া, বিয়ে, দাদুর মৃত্যু, মায়ের লাশ দেখার অধিকার না পাওয়া, দা হাতে দাঁড়িয়ে থাকা ভাই, আর শেষ পর্যন্ত মায়ের পেটের বোনকে চিরতরে ত্যাগ। মেঘ পাথরের মতো বসে শুনছিল। এই বাড়ির ভেতরে এমন এক ইতিহাস লুকিয়েছিল, সে কিছুই জানত না। আবির থেমে বলল, তুই আমায় হিটলার বলিস, কিন্তু আমার থেকেও বড় হিটলাররা এত বছর ধরে এই বাড়িতে রাজত্ব করছে। মেঘের চোখ ভিজে এসছে, কণ্ঠ বের হল, আপনি ফুপ্পিকে চিনলেন কিভাবে? আবির ধীরে ধীরে বলল, ছবির অ্যালবাম, নাম, পুরনো ছবি, ফেসবুক, ম্যাচ করা মুখ, প্রথম ফোন কল, ফুপ্পির কান্না, 28 বছরের চাপা কষ্ট। ধীরে নিঃশ্বাস ফেলল মেঘ, একটা দীর্ঘ নিঃশ্বাস। তারপর জান্নাত আপু, আসিফ, বিয়ে পিছিয়ে যাওয়া, সব কিছুর মাঝখানে
একটাই কেন্দ্রবিন্দু, মেঘের পড়াশোনা। আবিরের কণ্ঠ নরম হল। যাদের সামনে বারবার বলেছি আমার মেঘ চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। শেষ কথাটা বলার সময় আবিরের কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা, আমার ইচ্ছে, দুটোই পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকেও ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা অবশেষে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। তার চোখের সামনে ভেসে উঠছে গত 4 মাস, রাগ, কঠোরতা, নীরব পাহারা, অদৃশ্য যুদ্ধ, সবকিছুই ভালোবাসারই আরেকটা রূপ। আবির রাশভারী কণ্ঠে আবার বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে সবার বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবিলা করতে পারবো কিনা জানি না, সফল হব কিনা সেটাও জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সঙ্গে আমাদের বাড়ির সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবার বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ওদের রাগ আর অনাদায়ী কর্মকাণ্ডের ফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপ্পির মতো কাকামণির জীবনেও সুখ শান্তি কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ বলেই হয়তো এখনও সম্পর্কটা টিকে আছে, না হলে ফুপ্পির মতোই অবস্থা হতো ওনার। সবার সামনে কাকামণি প্রাণোচ্ছল থাকেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তিনিই সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপ্পি তো তবু ভালোবাসার মানুষটাকে পেয়েছেন, কাকামণি তো সেটুকুও পেলেন না। মেঘের মাথার ভেতর লক্ষাধিক প্রশ্ন ঘুরছে, কিন্তু প্রতিটা প্রশ্নের শেষে গিয়ে দাঁড়াচ্ছে বাবা বড় আব্বুর নামেই। কাকামণির জীবনের ইতিহাস জানার ইচ্ছেটুকুও সে দমিয়ে রাখল, কারণ জানে সত্যিটা শুনলে কষ্ট আরও বাড়বে। নিজের বাবা আর বড় আব্বু এতটা পাষাণ, এই ভাবনাটাই বুকের ভেতর কেমন একটা চাপ ফেলে দিল। মেঘ স্মৃতির ভেতর ডুবে গেল। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করল। হঠাৎ মাথায় এলো, আবির ভাই যেভাবে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলেন, ওনারা যদি কোনোদিন, এই চিন্তায় হঠাৎ থেমে গেল সে। ভীত চিন্তিত কণ্ঠে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের উপর আর কথা বলবেন না প্লিজ। নিজের জন্য প্রেয়সীর এই নিঃশব্দ দুশ্চিন্তা দেখে আবির অনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি ওনারা ওনাদের মর্জি মতো সব করবে। ওনাদের সব ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না, আমি সেটাই করব যেটা আমার মন করতে চাইবে। মেঘের শীতল দৃষ্টি দেখে আবির আবার ভারী কণ্ঠে যোগ করল, তোকে আগেও বলেছি, আবার বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। যেটা তোর মন চায় ঠিক সেটাই করবি। বিষয় ছোট হোক বা বড়, নিজের মনকে আগে গুরুত্ব দিবি। আর ফুপ্পির ব্যাপারটা ভুলেও কাউকে বলবি না, বাসায় কোনো প্রশ্ন করবি না। তোকে জানানো দরকার ছিল বলেই জানিয়েছি। আজকের পর বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে আবির মেঘকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে কত দুশ্চিন্তা, আজ সে নিজেই জান্নাত আপুর ভাবি। বাড়ির এই ভয়ঙ্কর রহস্যটা না জানলে আজই সে আবিরকে নিজের মনের কথা বলে দিত। কিন্তু এই বাড়ির মানুষ যে ভালোবাসার জাতশত্রু, তারা কখনো মানবে না। সে কি কোনোদিন আবির ভাইকে পাবে? আবির বাইক চালাতে চালাতে মনের ভেতর নিজেকেই বলছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর ধরে শুধু উপলব্ধি জমিয়েছি। ভাবছিলাম দেশে ফিরে তোর কাছে আমার অব্যক্ত ভালোবাসা প্রকাশ করব, তোর জন্য কত স্বপ্ন সব বলবো। গত 6 বছর একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমার করে নিব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ বানাবো, এই সংকল্পেই প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু একটা ঘটনা সব চূর্ণ বিচূর্ণ করে দিল। গত 1 বছর ধরে নিজের সঙ্গেই যুদ্ধ করছি। তোকে উপেক্ষা করার শক্তি আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর মুখ আর তোর চোখ দেখে নিজেকে উন্মাদ মনে হয়েছিল। চেয়েছিলাম খানবাড়ির সব নিয়ম ভেঙে তোকে আমার করে নিতে, কিন্তু পারিনি।
আজও তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আর কোনো পথ নেই আমার। আমার তোকে পাওয়ার যোগ্যতা আমি অর্জন করবই, তারপরেও আমার তোকেই চাই। আমার তোর প্রতি ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও তেমন আস্থা জাগতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়ব, আর তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাড়ির সেই মোড়ে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি মাথায় রাখিস। সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার দরকার নেই। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না। অতিরিক্ত দুশ্চিন্তা করে শরীর খারাপ করিস না। ফুপ্পির সঙ্গে সম্পর্কটা আমি ঠিক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানভীর অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে দুজন বাসায় ঢুকল। ড্রয়িং রুমে দুই ভাই বসেছিলেন। মেঘ আর তানভীরকে দেখেই প্রশ্ন এলো, কোথায় গেছিলা? মেঘ তানভীরের দিকে তাকাতেই তানভীর বলল, তুই রুমে যা। মেঘ রুমে চলে গেল। ওরা দুই ভাই এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতেই না পারে। ফ্রেশ হয়ে শুয়ে পড়ল মেঘ। আজকের ঘটনাগুলো মাথায় বসতে সময় লাগবে। একটা কথাই শুধু ঘুরছে, এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ফুপ্পির কথা জানার পর মেঘের হৃদয়ও চূর্ণ বিচূর্ণ। 4 মাসের অপ্রকাশিত প্রেম শুরু হওয়ার আগেই শেষ। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। আজ আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকুও তার ছিল না। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপ্পির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজতেছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে একপাশে গিয়ে ফোন রিসিভ করল। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, ভাইয়া আপনি কি বাসায়? তানভীর, ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। বন্যা, সরি, আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। তানভীর, বনু একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বন্যা, কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলাই হলো কিনা। তানভীর, তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দিবনে। বন্যা আমতা করে বলল, ওই রকম কিছু না, কথা হচ্ছে না তাই চিন্তা হচ্ছিল, এজন্য আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভ্রু কুচকে প্রশ্ন করল, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর, বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও আমি জিজ্ঞেস করব নে। বনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতেই হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল, আমি বিকেলে কল দিব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের কড়া নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায় তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দুটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করল তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডি সামনে আসে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারো সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথা মনে পড়ে। এসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে।
বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হল নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাবার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে, আবিরের কাছে বকা খেতে হয়নি। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল করল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয় একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে না থাকাই বলে মেঘকে আনতে বলছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে, তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘণ্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যের দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার দেখে পরিস্থিতি বুঝার চেষ্টা করল, তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর, আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ল। কিন্তু কেন? আপনি 2 বার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কিনা তা তো আমি জানতাম না। তানভীর, ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাইতেছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল, কারো জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে, অবশ্য এসব দেখতে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বলল, মজা করছ? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ 2-1 বার আবির ভাইয়ের দিকে তাকায়, চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়, মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলোর দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ে দেয়া উপন্যাসের বই পড়ে। 2টো উপন্যাস শেষ করে ফেলেছে। 3য় উপন্যাসটা যত পড়ছে, মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে 28 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের 3য় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও ব্যালকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘণ্টাখানেক পর আবার বেরোয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতোই চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখেই মেঘ ব্যালকনি থেকে মিষ্টি করে হাসল। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্য দেখল কিনা কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের ওপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামল। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকল, কি করছি সেখানে? আবিরের কণ্ঠ শুনে আতঙ্কে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির একটানা 2 বার ভ্রু নাচাল। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মন এক মুহূর্তেই শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করল। মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেয়? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারব। মেঘের এমন কথায় আবিরের চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারব। আবির ভারী কণ্ঠে বললেও মেঘের সেসবে মাথা ব্যথা নেই।
কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারব। পরীক্ষা তো শেষ, এখনও কি যেতে পারব না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসব? মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজব। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনব। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে। ধমক দিলে মনে কষ্ট পারে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপা এগিয়ে থমকে দাঁড়াল। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসল। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, একবার ফোনে। দুবার ডেকে বলেছে, তুই কি পারবি নাকি আমি আসব? মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে, পারব, কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে। পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে? কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে মেঘ চিৎকার দিয়ে উঠেছে। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয়ে কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়েই নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভদু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে এই ক্রন্দন শব্দহীন। আবির ভ্রু কুচকে নিজের ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, আমায় না জানালে কি তোর শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভদু চোখে। এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র, কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চড়ক গাছ। এক মুহূর্তেই কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, এখনো জ্বলতেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। আবির মেঘের হাতে আর পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল, কথা বলল কেন, কথা শুনিস না? তেলটা যদি আরেকটু বেশি পড়ত কি তখন কি হতো বল? মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শুনেনি সে। মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতে চোখ নামিয়ে শুধালো, রাতে খাইছিস? মেঘ আস্তে করে বলল, না। আবিরের মেজাজ খারাপ হল। কপাল কুচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে। তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে। এ কথা আবির ভাইকে কিভাবে বলবে সে? মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আসছি আমি। কিছুক্ষণের মধ্যেই আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডের ধুকফুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাই কি খাইয়ে দিবেন? এসব ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবিরের খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটাতেও পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও 100 বার প্রশ্ন করে ফেলছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে। 3 দিন হয়ে গেছে। মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোস্কা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে।